নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘন্টা খানেকের এই সফরে আপনাদের স্বাগত। আজকে অনুষ্ঠান শুরু করব এসএফআইওর এই রিপোর্টটি দিয়ে। এসএফআইও হচ্ছে সেই কেন্দ্রীয় সংস্থা যারা প্রথম সারদা কাণ্ডে তাদের তদন্ত শুরু করে। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস দীর্ঘদিনের চেষ্টায় তারা 500 পাতার এই রিপোর্টটি তৈরি করেছে, যেটা সিবিআইকে তারা জমা দিয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্তকারী অফিসারদের নানা রেকমেন্ডেশন তারা পাঠিয়েছে, এমনকি প্রয়োজনে ধারার উল্লেখ করে দিয়েছে। বুঝতেই পাচ্ছেন, এই আধ ঘন্টার অনুষ্ঠানের পরিসরের সমস্ত দিক আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। হিমশৈলের একটা চূড়ো আমরা ধরব, আরও অনেক কিছু থেকে যাবে যা ধীরে ধীরে এবিপি আনন্দে আপনাদের সামনে আমরা রাখব। আর এই রিপোর্ট নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। এসএফআইওর এক্সক্লুসিভ রিপোর্ট, তৃণমূলকে বাঁচাতে পুলিশের অসহযোগিতা। আমার সঙ্গে আলোচনার জন্য আমার একদিকে আছেন বিজেপি নেতা অসীম সরকার, তার পাশে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অন্যদিকে আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা। কিন্তু কি রয়েছে এই এসএফআইও রিপোর্টে? আছে পুলিশি অসহযোগিতা। যে অভিযোগ সিবিআই অফিসাররা করেছেন, যে অভিযোগ ইডি অফিসাররা করেছেন, এসএফআইও অফিসাররা সেই একই অভিযোগ তীব্র ভাষায় করেছেন, যা রয়েছে এই রিপোর্টের বেশ কয়েক ছত্রে। এই বিতর্ক শুরু করব, সেই অংশগুলো দেখি। সারদা কাণ্ডে ফের রাজ্য পুলিশ তথা রাজ্য সরকারের তৈরি সিটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল। কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও তার রিপোর্টে এই উল্লেখ করেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে এসএফআইও তদন্তভার নেওয়ার আগেই সারদা কেলেঙ্কারির তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ। তাই তদন্তে নেমেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে দেখা করেন এসএফআইওর প্রতিনিধিরা। কিন্তু সারদা গোষ্ঠীর কোনো নথি কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের আসল কপি রাজ্য পুলিশ দেয়নি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো ফল মেলেনি। শুধুমাত্র সামান্য কিছু তথ্য দেওয়া হয় রাজ্য পুলিশের তরফে। ফলে ইডি, আইটি, সেবি, শ্যামল সেন কমিশনের মতো তৃতীয় পক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয় এসএফআইওকে। এসএফআইওর রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সংস্থার আগে তদন্তে নামায় সারদা গোষ্ঠী সংক্রান্ত নথি এবং তথ্যের সিংহভাগই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে চলে যায়। পাশাপাশি সারদার বিভিন্ন দপ্তর সিল করে দেয় রাজ্য পুলিশ। প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়ার আশায় রাজ্য পুলিশের কাছে যায় এসএফআইও। নিয়মিত যোগাযোগ করা হয় রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে। কিন্তু এত কিছু সত্ত্বেও পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। যা সামান্য কিছু নথি রাজ্য পুলিশ দেয়, তার সবটাই হয় ততদিনে জনসমক্ষে এসে গিয়েছে, নয়তো তদন্তের অগ্রগতিতে তার বিশেষ কোনো সম্পর্ক নেই বললেই চলে। এই প্রসঙ্গে 2013-র 3রা ডিসেম্বর বিধাননগর পুলিশের ডিসি দিদিকে একটি চিঠিও দেওয়া হয়। সারদা সংক্রান্ত অসংখ্য নথি এবং তথ্য রাজ্য পুলিশের হাতে থাকা সত্ত্বেও তা পায়নি এসএফআইও। এই পরিস্থিতিতে এসএফআইওর তদন্তকারীরা নিজেরা গিয়ে দেখা করেন বিধাননগর পুলিশের ডিসি দিদির সঙ্গে, কিন্তু কয়েকটি চার্জশিটের কপি ছাড়া আর কিছুই মেলেনি। সারদা কাণ্ডে রাজ্য সরকারের গঠিত সিটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নতুন কিছু নয়। ইডি, সিবিআইও এর আগে একই অভিযোগ করেছে। এবার এসএফআইও রিপোর্টেও সেই একই চাঞ্চল্যকর দাবি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। অসীমবাবু, আপনার মনে হচ্ছে না যে একটা বৃত্ত যেন সম্পূর্ণ হচ্ছে? যে রাজ্য সরকার এসএফআইওকে সাহায্য করছে না সারদা কাণ্ডে, তারাই আপনারা জানেন যে ইডির ক্ষেত্রে কিভাবে অসহযোগিতা করেছে। আদালতে যেতে হয়েছে, একবার নয় একাধিকবার ইডিকে আদালতে গিয়ে বিচারপতির সাহায্য চাইতে হয়েছে এই অসহযোগিতার বিরুদ্ধে। লকার কাণ্ড, পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে কিভাবে সেই লকার কাণ্ড হাস্যকরভাবে ইডির অধিকার খর্ব করার চেষ্টা করা হয়েছে, এবং এই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে সারদায় সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা করেছে এবং প্রাথমিকভাবে সিবিআই অফিসারদের কার্যত কোনো সাহায্য করেনি। এরপর এসএফআইও রিপোর্টে একেবারে কাগজে পত্রে ছত্রে ছত্রে কি পরিষ্কার হয়ে গেল না সেই একই মানসিকতার কথা? কিসের এত ভয়? আমি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিছিলে হেঁটেছিলেন। সেই মিছিলে অনেকের প্রত্যাঘাতের মিছিল। তাতে প্রত্যাঘাতের কথা বলেছেন উনি, আঘাত প্রত্যাঘাত ছাড়া বোঝেন না। তাতে প্রত্যেকের গলায় লাগানো ছিল, অনেকের গলায় লাগানো ছিল আমরা সবাই চোর। তাকে কেউ বলেনি, আমি জানি না অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলেছে কিনা, আমরা তো কখনোই বলিনি যে তাদের সবাই চোর বা তারা চোর। তিনি কিন্তু বারংবার পরপর কয়েকটা চোরের নাম উনি বলে যাচ্ছেন, আমি নামগুলো অপ্রাসঙ্গিক এখানে বলতে চাই না। এই চোর চুরি ধারণা এবং সারদা কাণ্ডে তাদের নাম যুক্ত হওয়ার পরেতে যখন সিটের হাতে তদন্তভার তুলে নিলেন, সিটের লক্ষ্য একটিমাত্র ছিল রাজনৈতিক নেতারা
যারা সত্যিকারের এই চুরির সঙ্গে জড়িত তাদের নথিপত্র কিভাবে তাদের বাঁচানো যেতে পারে এবং সেইভাবে নথিপত্র ডিস্ট্রয় করার জন্য তাদের কাজে লাগানো হয়েছিল। আপনাদের মনে থাকা উচিত যে কোনো একটি লকারে ইডি পৌঁছানোর আগেই একদম সেখানে অত্যন্ত তৎপরতার সঙ্গে সিট গিয়ে সেই লকারের সমস্ত নথিপত্র তুলে নিয়েছিলেন এবং আজ পর্যন্ত তারা সেইখান থেকে কি পেয়েছেন সেটা তারা ইডির হাতে তুলে দেননি। না, এবং লক্ষ্য করুন যে তিনটে কেন্দ্রীয় সংস্থার সুর কিন্তু অসহযোগিতার একেবারে একরকম, কেউ রিপোর্টে বলছে, কেউ আদালতে বলছে, ইডি, Exactly. সিবিআই, এসএফআইও, তিনটে সংস্থাই একইভাবে অভিযোগ করছেন যে কোনোভাবে সহযোগিতা করা যাবে। তা যদি তারা চোর না হন তাহলে লুকোনোর কি আছে? প্রত্যেক রাজ্যে, এটা ছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়া আরও দুটি রাজ্য বিশেষভাবে এফেক্টেড, সেখানে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করার চেষ্টা নবীন পট্টনায়কের পিএ কে জেরা করা হয়েছে এর আগের অত্যন্ত, এবং সেই জেরার পর্ব চলছে, অত্যন্ত প্রভাবশালী পরামর্শদাতা, তার বাড়িতে রেড করা হয়েছে, একটা শব্দ বলেননি নবীন। এক্স্যাক্টলি, কোনো মুখ্যমন্ত্রী, নবীন কেন আসামেও যান, একই অবস্থা তরুণ গগৈ, সেখানেও কোনো রকম বাধা দেয় না। কিন্তু এখানে বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি পার্টি থেকে গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু এখানে এই মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত শুধুমাত্র সিবিআই এর বিরুদ্ধে বিষোদ্গার এবং সালা বাঁশ দিচ্ছে এই জাতীয় শব্দ তিনি বারবার প্রয়োগ করে যাচ্ছেন। কি তার উদ্দেশ্য আমি জানি না। একটা বাংলায় শব্দ আছে চোরের মায়ের বড় গলা, আমি সেই শব্দটা তার সম্পর্কে প্রয়োগ করতে চাই না, কিন্তু শব্দগুলো শুনে এবং এই গোটা ঘটনাটা দেখে মনে হচ্ছে তিনি বা তাঁর দল যদি এর সঙ্গে বিশেষভাবে জড়িত না হন তাহলে এইভাবে তারা আটকানোর চেষ্টা করছেন কেন? ফাইন, প্রতারিত মানুষদের টাকাগুলো যাতে ফেরত যেতে পারে বা কে সেই তার থেকে লাভবান হয়েছে। আমি দর্শকদের দেখাবো, অসীমবাবু বলছেন কে তার থেকে লাভবান হয়েছে, প্রভাবশালী মানুষরা কিভাবে সারদা থেকে লাভবান হয়েছেন এবং লাভবান হয়ে দলীয়ভাবে তার প্রভাব আরও বেড়েছে, পাশাপাশি সারদাতে বেতনও বেড়েছে। এই হিসেবটা কিন্তু একেবারে পরিষ্কার এই এসএফআইও রিপোর্টে। রজত মজুমদার, প্রাক্তন আইপিএস অফিসার এবং সারদার একজন কর্মী, তার সম্পর্কে ঠিক কি বলা হয়েছে এই রিপোর্টে এই প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা সম্পর্কে দেখুন। প্রশ্ন অনেক, কিন্তু কোনো স্পষ্ট জবাব নেই। সূত্রের খবর, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও রিপোর্ট অনুযায়ী সারদা কাণ্ডে ধৃত তৃণমূল নেতা রজত মজুমদারের বয়ানের ছত্রে ছত্রে রয়েছে অসঙ্গতি। এসএফআইও রিপোর্টে বলা হয়েছে, সুদীপ্ত সেন দাবি করেছেন সারদা থেকে মাসিক 7 লক্ষ টাকা বেতন নিতেন প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। অথচ সারদার আগে যে সংস্থায় তিনি চাকরি করতেন সেখানে তার বেতন ছিল মাত্র 1 লক্ষ টাকা। তদন্তকারীরা প্রশ্ন তোলেন, কেন এত বিপুল অঙ্কের বেতন দেওয়া হতো রজত মজুমদারকে? কি এমন কাজ করতেন তিনি? এসএফআইও রিপোর্ট অনুযায়ী এর কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি এই তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস। সূত্রের খবর, এসএফআইও রিপোর্টে বলা হয়েছে, রজত মজুমদার দাবি করেছেন তিনি সারদার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছুই জানতেন না। অথচ চুক্তি অনুযায়ী তাঁর কাজ ছিল সংস্থার কৌশলগত এবং ব্যবহারিক পরিকল্পনা তৈরিতে পরামর্শ দেওয়া, ব্যবসায় নতুন নতুন সুযোগ তৈরি করা। এমনকি রজত মজুমদার নিজেও স্বীকার করেছেন তিনি আমানতকারীদের কাছ থেকে সারদার টাকা তোলার কথা জানতেন। তৃণমূল নেতার দাবি, তিনি সারদা গোষ্ঠীর ব্যবসার খুঁটিনাটি জানতেন না। অথচ এসএফআইও রিপোর্ট অনুযায়ী সারদা কর্ণধার দাবি করেছেন রজত মজুমদারের কথাতেই তিনি লাস ভেগাসে বিশ্ববঙ্গ সম্মেলনে টাকা ঢালেন, যার উদ্দেশ্য ছিল আমেরিকায় সারদার ব্যবসা ছড়িয়ে দেওয়া। সারদাকাণ্ডে ধৃত রজত মজুমদারের দাবি, তিনি সারদা গোষ্ঠীর উপদেষ্টা ছিলেন, কিন্তু তিনি কি উপদেশ দিয়েছিলেন তার কোনো নথি কিংবা তথ্য এই তৃণমূল নেতা দেখাতে পারেননি বলে এসএফআইও রিপোর্টে দাবি করা হয়েছে। এসএফআইও রিপোর্ট অনুযায়ী রজত মজুমদারের দাবি, সারদা গোষ্ঠী কোন কোন সংস্থা কিনেছে তিনি তা জানতেন না। সেই সঙ্গে তার আরও দাবি, সেই সংস্থাগুলি লাভে চলছিল না লোকসানে, তাও তিনি জানতেন না। তবে তার দাবি, সুদীপ্ত সেন যে মিডিয়া সংস্থা কিনেছেন সে কথা তার জানা ছিল। প্রসঙ্গত, সিবিআই তদন্তে দেখা গিয়েছে বস্ত্রমন্ত্রীর সিমেন্ট কারখানা কিংবা তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের যে কাগজ সুদীপ্ত সেন কিনেছিলেন সবকটিই লোকসানে চলছিল। আর এখানেই রজত মজুমদারের দাবিতে অসঙ্গতি দেখছে এসএফআইও। এই সমস্ত অসঙ্গতি খতিয়ে দেখে কেন্দ্রীয় সংস্থা তার রিপোর্টে বলেছে, সব দেখে মনে হয়েছে রজত মজুমদারের প্রভাবকে কাজে লাগাতেই মোটা অঙ্কের বেতন দিয়ে তাকে চাকরিতে রেখেছিলেন সুদীপ্ত সেন। এছাড়াও কুণাল ঘোষের দাবি ও তার দেওয়া কয়েকটি ছবির ওপর ভিত্তি করে পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর ভূমিকাও খতিয়ে দেখতে এসএফআইও তার রিপোর্টে সিবিআইকে সুপারিশ করছে বলে সূত্রের খবর। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন powered by high-tech smartphones শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন powered by high-tech smartphones শুধুমাত্র এবিপি আনন্দে। নরেন্দা ভিসাস সার্কেল প্রভাবশালী শাসক দলের প্রভাবশালী ধরুন সারদায় যাচ্ছে, চাপ দিয়ে সারদায় তার বেতন বাড়ছে, পাশাপাশি দলে গুরুত্ব বাড়ছে, অর্থাৎ সারদায় বেতন দলের গুরুত্ব সাপ্লিমেন্টারি পরস্পরের পরিপূরক হয়ে বাড়ছে এবং একটা পর্যায়ে এসে যেমন রজত মজুমদারের জায়গায় হয়েছে যে শাসক দল আর সারদাকে আলাদা করা যাচ্ছে না। না, বিষয়টা হচ্ছে এসএফআইও যে রিপোর্ট সিবিআইকে দিয়েছে যা আপনারা বলছেন, সেই রিপোর্টে যদি কথা বলা থাকে যে সিট বা আমাদের পুলিশ কমিশনার তার সম্পর্কে যে অভিযোগ এসছে এবং এসএফআইও রিপোর্ট অনুযায়ী মদন মিত্র সম্পর্কে যে অভিযোগ এসছে, এই দুটো অভিযোগ নিয়েই তো রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত দুজনকেই আপাতত ছুটিতে পাঠিয়ে দেওয়া, দুজনকেই পুলিশ কমিশনার এবং মদন মিত্রকে ছুটিতে পাঠিয়ে দেওয়া। যতদিন না এই বিষয়টা বিচার হয়ে পরিষ্কার হয়ে আসছে ততদিন ছুটিতে থাকুন। কারণ এত বড় একটা ঘটনা, এত বড় একটা কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে ঘটেছে, যে কেলেঙ্কারির জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও পুলিশ কমিশনার তার পদে থাকবেন, তিনি সহযোগিতা করলেন না কেন্দ্রীয় গোয়েন্দাদের এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য, সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য পুলিশ কমিশনারকে ছুটিতে চলে যাওয়া উচিত ইমিডিয়েট, এবং মদন মিত্রকেও ইমিডিয়েট ছুটিতে চলে যাওয়া উচিত তার দপ্তর থেকে। তারা পরিষ্কার হয়ে আসুন এবং এই ইনকোয়ারি রিপোর্ট তৈরি হোক, সিবিআইয়ের কাছে এসএফআইয়ের যে রিপোর্ট গেছে তার ভিত্তিতে ইনকোয়ারি হোক, তারপর তারা জয়েন করবেন। তাই যদি বলেন এই যে গোটা সিটের বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ যে তারা তথ্য প্রমাণ শুধু যে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তা না, তথ্য প্রমাণ লোপের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেটা তো উঠেছে তো বটেই, কারণ যেদিন লকারটা ওপেন করা হলো গভীর রাতে, একটা ব্যাংকে ঢুকে গভীর রাতে কেন লকার ওপেন করার দরকার ছিল পুলিশের, প্রশ্ন তো সেদিনও উঠেছে। সেদিন যদিও এসএফআইআর রিপোর্ট মানুষের কাছে আসেনি, সিবিআই ইনকোয়ারি সেইভাবে শুরুই হয়নি, কিন্তু সিট যখন তদন্ত করছিল তখন যখন এই রিপোর্টটা এলো, ইডি যখন ওই লকার দেখতে চাইলো, কি এমন নথি ওখানে ছিল যে পুলিশকে গিয়ে লকার খুলে এই নথি সরাতে হলো? সেই ব্যাংকের ম্যানেজারকে চাপ দিয়ে রাতে ম্যানেজারকে তুলে এনে লকার খোলা, এটা কত বেআইনি কাজ, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এগুলো চাপা দেবেন কি করে, এগুলোকে চাপবেন কি করে? সেই কারণে আমি পরিষ্কার বলি, আমি দাবি করছি যে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মন্ত্রী মদন মিত্র ইমিডিয়েট তাদের পদ থেকে সরে যাওয়ান, ছুটিতে যান, পরে আসবেন যদি পরিষ্কার থাকেন, আর পরিষ্কার না থাকলে একদম চলে যাবেন। আমি বিমল বাবুর কাছে আসবো, তার আগে আপনাদের দেখাবো যে কিভাবে সুদীপ্ত সেনকে চাপ দিয়ে এই প্রভাবশালীরা টাকা আদায় করতেন। বারবার সুদীপ্ত সেন তদন্তকারী অফিসারদের সঙ্গে, সেটা সিট হতে পারে, পরবর্তীকালে সিবিআই হতে পারে, এই শব্দবন্ধ ব্যবহার করেছেন যে তাকে প্রভাবশালীরা একটা চলমান এটিএম এর মতো ব্যবহার করতেন। দেখুন, যত সময় এগোচ্ছে সারদা কেলেঙ্কারি নিয়ে অস্বস্তি ততই বাড়ছে তৃণমূলের। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও রিপোর্টে সরাসরি ধৃত তৃণমূল নেতা রজত মজুমদারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে বিপুল পরিমাণ টাকা তিনি সারদার কাছ থেকে বেতন বাবদ পেতেন তার নেপথ্যে বিশেষ কারণ রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। বিরোধীদের দাবি, রজত মজুমদার একা নন, তৃণমূলের একাধিক নেতা সাংসদই সারদাকে এটিএম এর মতো ব্যবহার করেছেন। 1 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে কিংবা নানাভাবে চাপ দিয়ে চুক্তির আড়ালে টাকা লুট হয়েছে। এই প্রসঙ্গেই উঠে এসেছে সারদা কাণ্ডে শাসক দলের নেতা সাংসদদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা। চুক্তির বাইরে সুদীপ্ত সেনের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বাঁকুড়ার বর্জরায় লোকসানে চলা সিমেন্ট কারখানা বাজার দরের থেকে অনেক বেশি দামে সুদীপ্ত সেনকে বিক্রির অভিযোগ বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্ন কত টাকায় এখন সময় চ্যানেলটি সুদীপ্ত সেনকে বিক্রি করেছিলেন তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। সারদা কেলেঙ্কারির তদন্তে রাজ্য সরকারের গঠিত সিট সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করেছিল এখন সময় চ্যানেলটি শুভা প্রসন্ন 14 কোটি টাকায় সারদাকে বিক্রি করেছিলেন, অথচ ইডির জেরার পর শুভা প্রসন্ন দাবি করেছেন তিনি 6.5 কোটি টাকায় চ্যানেলটি বিক্রি করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে। এর মধ্যে 50 লক্ষ টাকা তিনি নিজে পেয়েছেন, যদিও ইডি সূত্রে দাবি এখনও বাকি টাকার হিসেবই দেখাতে পারেননি শুভা প্রসন্ন।
ইডি সূত্রে দাবি 2011 সালের শেষ দিকে 16 লক্ষ টাকার একটি লোকসানে চলা সংস্থা 15 কোটি টাকায় সুদীপ্ত সেনকে বিক্রি করেন তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ। যদিও এ ব্যাপারে ওই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। বিরোধীদের দাবি এসব আড়াল করতেই বারবার সিবিআই তদন্তের অভিমুখ নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানুষকে প্রতারিত করলো, যে সারদা গ্রুপ আর আদার গ্রুপ চিটফান্ডে মানুষকে প্রতারিত করলো, মানুষ টাকা পাচ্ছে না, আর সারদা থেকে কে প্রতারিত করেছে সেইটা এখন কেস চলছে। বুঝুন, মানে চোরের হয়ে দালালি হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণ খুঁজে পাচ্ছে না বিরোধীরা। তাদের দাবি সারদা যেমন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে, তেমনই সেই টাকার বড় অংশ প্রভাবশালীদের কাছে গিয়েছে। তাই সুদীপ্ত সেন যেমন প্রতারক, তেমনি সাধারণ মানুষের টাকা যে প্রভাবশালীরা খেয়ে বসে আছেন তারাও প্রতারক। তাই এই প্রতারকদের খুঁজছে সিবিআই। না হলে সারদার টাকা কোথায় গেল তা বের হবে কি করে? হাজার হাজার আমানতকারী জানবেন কি করে তাদের কষ্টের টাকা কে খেলো? একাই সুদীপ্ত সেন নাকি আরো অনেক রাঘব বোয়াল? এবিপি আনন্দ। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। বিমলদা, আপনাকে জানতে চাইবো যে কিছু তোলাবাজি আছে যেটা দেখা যায় রাজারহাটে, সিন্ডিকেট রাজ, গুলিগোলা চলে, এই ধরনের তোলাবাজি যে আমার সঙ্গে শাসক দল আছে, আমার ক্ষমতাশালীরা আছে, আমি অমুকের সঙ্গে দেখা করিয়ে দেবো, আমি অমুক সংস্থাটা, কেন্দ্রীয় সংস্থাও তার মধ্যে আছে, সেবি ম্যানেজ করে দেবো, এটাও তো এক ধরনের তোলাবাজি। দেখুন, একটা কথা বলি, তার আগে একটু সংশোধন করে দিই যে আমি যতটুকু জানি ব্যাংকের লকার খোলার ব্যাপারে বোধহয় কোর্টের একটা অর্ডার নিয়ে এসেছিল পুলিশের পক্ষ থেকে। ন্যাচারালি ওটা বেআইনি বলে আবার কোর্টের নির্দেশকে বেআইনি বলে, না কোর্টের নির্দেশ ছিল, কোর্টের নির্দেশ থাকতে আমি পারে, স্যার বলে কিন্তু ব্যাংকিং আওয়ার্সের বাইরে লকার সেটা আমি বলতে পারবো। আমি কোর্টের নির্দেশের কথা বলছি। আমি যদি ওটাকে বেআইনি বলি তাহলে কোর্টের নির্দেশ বেআইনি, বাইরে গিয়ে কোর্টের লকার ভালো কি ফাইন ফাইন, আমি একটা কথা বলি, সেনসিটিভ আলোচনা তো, না না ঠিক 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 ফেসে যাব, ওই জন্য ওটা কোর্টের অর্ডারের কথাই বলেছি। কোর্টের অর্ডার কিন্তু ছিল। বিমল বাবু, তথ্যের দিক থেকে আমি বলে নিই যে একেবারে দুজনেই ঠিক। যেদিন সকালে ইডি ব্যাংকের ম্যানেজারকে জানায় যে আমরা যাব, তড়ি ঘড়ি চলে গেল সিট কোর্টে, ব্যাংকের ম্যানেজারের কাছে খবর পেয়ে গিয়ে তার কাগজপত্রটা নিয়ে অর্ডারটা নিয়ে খুললো। কোর্টের অর্ডার ছিল, অর্ডার ওয়াজ দেয়ার। আপনিও ঠিক, নয়ন বাবু ঠিক, অর্ডার ওয়াজ দেয়ার, যার জন্য আমি একদম বেআইনি বলতে পারছি না। পুলিশ কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করেছে। না উনি প্রশ্ন ভালো কি মন্দ আমি সেই নৈতিক আলোচনায় যাচ্ছি। ঠিক ঠিক, উনি প্রশ্ন করছেন তাড়াহুড়ো কেন, 3 মাস বসে রইল, প্রশ্ন করাই যায়, সেই দিনই কেন যেতে হলো, সে প্রশ্ন করাই যায়। আপনার দ্বিতীয় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তাত্ত্বিক আলোচনা। সেটা হচ্ছে এই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এই যে টাকা আদায়, এটা কি তোলাবাজি বলা যাবে না? এখন নিঃসন্দেহে, তবে শুধুমাত্র আপনি দেখবেন যে এই যে সংস্থাগুলো, এই পঞ্জি স্কিম বলুন বা বেআইনিভাবে যারা লোকের কাছ থেকে টাকা তোলে, এরা সবসময় দেখে যে রাজনৈতিকভাবে কারা প্রভাবশালী। যারা শাসক দলে থাকে তারা বেশি প্রভাবশালী, কারণ তাদের কাছে ঘেঁষার চেষ্টা করে। কিন্তু এটাও ঠিক, আমি মানে কোনো দলকে গালিগালাজ করে কথা বলছি না, কিন্তু 2008 থেকে যখন এটা চালু হয়েছিল, তৎকালীন শাসক দল অর্থাৎ সিপিএম বা সিপিএম এর বিষয় তো কয়েকজন নেতা কর্মীর সঙ্গেও ঘনিষ্ঠতা পাওয়া গেছে। নদিয়ার একজন এমএলএ যিনি আগে পুলিশ অফিসার ছিলেন, তাকে কিন্তু এর মানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, আমি যেটা আগে বলেছিলাম আবার আমি বলছি যে উত্তরবঙ্গের একজন কংগ্রেসী সাংসদ, তিনি কিন্তু এই সারদার বিরুদ্ধে চিঠি লিখেছিলেন, ঠিকই করেছিলেন, চিঠি লিখেছিলেন, পরে সেই চিঠিটি উইথড্র করে সারদার একেবারে ভূয়সী প্রশংসা করেছেন। তো ন্যাচারালি যদি তদন্ত সিবিআই এগুলোরও করে, আমার মনে হয় আমি খুশি হব। সব বিষয় তদন্ত করা উচিত এবং সেবি বা সিবিআই এই তদন্ত করা উচিত। কারণ তদন্ত যদি শুধু 2011 মে থেকে শুরু হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবে যে এটা। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি যে এই এসএফআইও রিপোর্টে কিন্তু একেবারে এই সারদা রিয়েলটি এবং এই সংক্রান্ত যে ব্যবসা, সেটার জন্ম, সেটা কিভাবে প্রসার লাভ করলো এবং এই চক্রান্তে এটা বেরোলে সব বোঝা যাবে, একদম অক্টোপাসের মতো কিভাবে চক্রান্ত ছড়ালো তার একটা তাত্ত্বিক ব্যাখ্যা, এটা ভালো ডকুমেন্ট হতে পারে। ঠিক এবং সেটা 11 থেকে শুরু নয়। ঠিক। তো রাজনৈতিক ক্ষমতা, সেটা কিন্তু সব সময় এরা চায় রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে, এবং ব্যবহৃত হয়, ব্যবহার করে তারাই যারা ক্ষমতায় চলে আসে এবং যারা এই ক্ষমতাকে ব্যবহার করে টাকা আয় করতে চায়। দেখুন, শাসক দল তৃণমূল কংগ্রেসের অধিকাংশ ক্ষেত্রেই সেই নেতারা জড়িয়েছে যারা কিন্তু দলটাকে কষ্ট করে তৈরি করেনি, যারা পরে উড়ে এসে জুড়ে বসেছে। অনেকেই, সবাই নিশ্চয়ই না, কিন্তু অনেকেই, নাম বলার দরকার নেই, আপনারা জানছেন যারা যারা অ্যারেস্ট হয়েছে, কেউ 16 লক্ষ টাকা বেতন পেত, কেউ 7 লক্ষ টাকা বেতন পেত, তারা কেউই কষ্ট করে দলটাকে তৈরি করেনি। তারা পরবর্তীকালে এসেছে, নিজের ক্ষমতা ব্যবহার করেছে এবং
কিন্তু আরো অনেক নাম আছে দলের যারা রাজনীতি আছে এই সেটা মুহূর্তে সেটা পরে হাসপাতালে, জানবো, সেটা- যারা কষ্ট সেটা করে না তৈরি এলে করেছেন মুশকিল। কিন্তু এই না, মুহূর্তে সেটা হয়, সেই অভিযুক্ত। পদস্খলনও ঘটে। তবে দুঃখের কথা হচ্ছে যে এবারে এই ঘটনাগুলো কিন্তু কোনো দলকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে যে সত্যি আমরা এতদিন ঠিক করেছি তো। এই লোকগুলোকে প্রশ্রয় দেওয়া, যারা দলটা কিচ্ছু করেনি, যারা শুধু আয় করতে এসেছে, তাদের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, রাজ্যসভার মেম্বার করে দেওয়া, বিভিন্ন জেলার পর্যবেক্ষক করে দেওয়া, এইটা কিন্তু শিক্ষার বিষয়ও আছে। আমি জানি না শাসক দল নেবে একদম। কিনা, আমি- কিন্তু এখান থেকে শিক্ষা নিলে শিক্ষার দলটা বিষয় বাঁচবে। আছে। দলটা আমি বাঁচবে। এটা দিয়েই সুকবিলাস বাবুর কাছে আসবো যে এই আয়নার সামনে দাঁড়ানো কোনো লক্ষণ দেখছেন? মানে এখনো পর্যন্ত সিবিআই তুলে দেয়া, দিল্লি অচল করে দেয়া, চোরের দালালি করা, আয়নার সামনে দাঁড়ানোর কোনো লক্ষণ এখনো পর্যন্ত আপনার চোখে না, পড়েছে? আমি বললেন তো ওনার ওই কথা থেকে শুরু করি যে আপনি বলছেন উড়ে এসে জুড়ে বসেছে। আমি আপনার সঙ্গে একমত নই। এদের সবাইকে মমতা ব্যানার্জি খুঁজে খুঁজে এনেছে, কেননা এই দলটায় মমতা ব্যানার্জিই সব, তিনি ছাড়া আর কেউ নন। কাজে সেখানে এসে জোর করে ঢুকবে এ ক্ষমতা কারণ নেই। উনি খুঁজে খুঁজে বের করেছেন রজত মজুমদারের মতো চরিত্রের লোক, উনি খুঁজে বের করেছেন কুণাল ঘোষ, ওই বিতর্কিত কথা। আসান থেকে আরম্ভ করে সব। ঠিক নাও হতে পারে, যাই হোক। না, আমি দেখছি আমি ঠিক নাও হতে পারে It's your perception, আপনার এরপরও যদি বলি আপনি বলেন ঠিক না হয় তাহলে না, না, আমি একটা ঠিক বড় কিছু আমি নেই। অঠিক বলি। কাজেই It's your perception. কাজেই এবং তার জন্য যে পার্টির নেত্রী যিনি প্রধান, তিনি এই দিকে যাচ্ছেন। এবং কেন এদের খুঁজে এনেছেন যে এদের মাধ্যমেই এই ফ্রড যেটা, সেই ফ্রডটাকে এবং প্রতারণা করা সাধারণ মানুষকে সেই কাজটা সহজ হবে, এবং সেই কাজটি তিনি করেছেন। এবং আজকে আয়নার সামনে দাঁড়াবেন কি করে তিনি? কারণ আয়নার সামনে দাঁড়াতে নিজের মুখটাই ভেসে উঠবে, এবং সেই জন্যেই উনি আয়নার সামনে দাঁড়াতে পারছেন না। বহু চেষ্টা করছেন যে এগুলোকে সরিয়ে দিয়ে নানা রকমের থিওরি নিয়ে আসছেন। থিওরি, এ থিওরি, ও থিওরি। 23 বছর আমি ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে, হ্যাঁ, আর হুমকি, থিওরি এবং হুমকি। সাধারণ মানুষকে হুমকি দিয়ে ভোট দেওয়ানো, সাধারণ মানুষকে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে তারপরে তৃণমূলে টেনে নিয়ে আসা, আর সারা পশ্চিমবঙ্গের সব মানুষকে ইনক্লুডিং একেবারে যারা বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে সবগুলো, এটা বড় অত সহজ নয়। এটা তার বোঝার মতো শক্তি তার নেই। না, তাহলে আমি এখন একটা যা কথা হয়েছে, বলি, এখন যা হয়েছে, আমি একটা কথা বলি, একটা পয়েন্ট। বলুন। সেই সঙ্গে একটা জিনিস অ্যাড করতে হবে, হ্যাঁ। উনি কোন কোন কাগজ পড়া উচিত, একসময় ফতোয়া দিয়েছেন, আবার এখন কোন কোন কাগজ কোন কোন টিভি দেখা উচিত নয়, হ্যাঁ। উচিত নয়। ওনাকে ধন্যবাদ আমাদের এই সেটা তো গুরুত্বপূর্ণ ওখানে add করি। হ্যাঁ। সেটা তো সেটা উনি হচ্ছে- জ্ঞান দিয়েই থাকেন শুনুন, সবসময়, শুনুন, জ্ঞান শুনুন, দেন। কথা বলি। হ্যাঁ। সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীকে যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তা নয়, আরো অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। নিশ্চয়ই মমতা করুক ব্যানার্জি না। তাদের ডেকে আনেননি। আমরা চাই আপনাকে তো। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে দেখতে আমরা হবে। চাই তো। শুধুমাত্র তৃণমূল নেত্রী অন্যায় আমরা করেছেন চাই সব এটা কিছু বলে আসুক। দেওয়া সহজ। আপনারা আরে তো পলিটিক্যালি বলছেন, তৃণমূল কিন্তু নেত্রী সবারকে কেন? অনেককে কিন্তু বারবার দাঁড়িয়ে এসব শুনুন, করছেন কেন? শুনুন, একদম তৃণমূল তিনি নয়, নিজে বাম আটবাড়িয়ে- নেতা একটি বিশেষ চ্যানেল বিমল বাবু, নিজের জন্য please। লালালি করছেন, এই যে- এই অভিযোগও তো উঠেছে। অধ্যাপক অভিযোগও সাহেব, তো উঠেছে। এই যে অধ্যাপক সাহেব, অধ্যাপক সাহেব, আর কেউ তো এসব করছে না, please। আর কেউ তো ঘোষকে। এসব করছে না, তিনি নিজে আগ বাড়িয়ে এসব করছেন না, কেন? সুকুমারের এবং কথা ঠিকই সেখানেই বলেছেন তো। এই যে কুণাল এতকিছু ঘোষকে, হচ্ছে, কুণাল ঘোষ সেখানে প্রকাশ bias হয়ে- control করছে। হ্যাঁ, সেখানে অন্য প্রকাশ হয়ে নেতারা যাচ্ছে। তোলায় বসে আছে। সেখানেই তো প্রশ্ন, এই অন্য নেতারা লোকগুলোকে তোলায় বসে সামনে আছে। আনাটা যে ভুল হয়েছে এটা হয়তো ভাবতে হবে। না, কিন্তু আমি এখানে আইনের আমার সমাধানের কথা বলছি, আমার একটা ভাবতে কথা হবে। ছিল, না ভেবে করেছেন। সেটা হচ্ছে তৃণমূল আপনি কি কংগ্রেস বলেন না ভেবে ছাড়া করেছেন? আর কোন দল তো রাস্তায় নামছে না সিবিআই কেউ বিরুদ্ধে। না, মানে আপনি আমি কি বলছি বলেন? এখনো পর্যন্ত সিপিএম অন্যায় ভাবে, অন্যায় ভাবে। সিপিএম নেতাদের ডাকা আমি হয়েছে, বলি। শুধু কংগ্রেস তাই নয়, নেতাকে ডাকা হয়েছে, দেশের দেশের পাবলিক শোনেন, উড়িষ্যা বা এই যে- আসামে যা এটা নিয়ে প্রচার হচ্ছে, মিডিয়া কভারেজ পাচ্ছে, পশ্চিমবঙ্গে তার অনেক বেশি পাচ্ছে। আচ্ছা, হয়তো এটা কিছুটা নিজেকে ডিফেন্স করার আরে জন্য অধ্যাপক করছে, সাহেব, এটাও হতে পারে। এই নিজেকে অধ্যাপক ডিফেন্ড সাহেব করার এইসব জন্য করতে করছে। গিয়ে মিডিয়ার কাজই তো এটা। এমনকি তিনি দেশের সুরক্ষা, দেশের সিকিউরিটি, সেই সবের দিকে তিনি এমন কথা বলছেন যেটা ডেঞ্জারাস। আজকে প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষ, জজ সাহেব যারা, তারা বলছেন যে কি করছেন তিনি, আমরা ঠিকই, কোথায় যাবো? ঠিকই, ঠিকই। আমার এই সময় পয়েন্টটা আমি- একেবারে শেষ। এই পর্বে আমার বক্তারা ঠিক কি বললেন এক নজরে। আপনাদের ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তারপর দ্বিতীয়ার্ধে আজকে রাজধানীতে শীতের সকালের আরেকটা তামাশা আপনাদের দেখাবো। তাই নিয়েই আমাদের বিতর্ক। আমাদের পরের অংশের বিষয়, বিধানসভায় সারদায় গড়রাজি, অথচ লোকসভায় কালো টাকায়
তৃণমূলের গলাবাজি। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। পশ্চিমবঙ্গে শীত লুকোচুরি খেলছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি রাজধানীতে একেবারে পুরোপুরি শীতের আমেজ। শীতকালীন অধিবেশন সংসদে শুরু হয়ে গেছে, আর সেখানে একেবারে জ্যৈষ্ঠের লু বইয়ে দিল তৃণমূল কংগ্রেস। কালো ছাতা নিয়ে কালো টাকা ইস্যুতে তাদের ধর্ণা শুরু হয়ে গেল, কিন্তু সবে সেই লাভাটা ফুটতে শুরু করেছে এমন সময় তাদের ঠান্ডা জল ঢেলে দিল বিজেপি সরকার। তার কারণ তারা আলোচনায় রাজি হয়ে গেল। কিন্তু এইখানে আমাদের প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন, যে কালো টাকা নিয়ে এই ধর্ণা, এই আন্দোলন, হঠাৎ রাতারাতি কালো টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়া কি আসলে সারদা তদন্ত থেকে নজর ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল? এবং দ্বিতীয়, রাজ্য সরকার এই রাজ্যে যখন কালো টাকার উৎস সারদা নিয়ে বিধানসভায় যতবার আলোচনা হতে যায়, কেন শাসক দলের বিধায়করা বাধায় সরব হন? আর সেই নিয়েই আমাদের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। বিধানসভায় সারদায় গড়রাজি, লোকসভায় কালো টাকায় তৃণমূলের গলাবাজি। আমার একদিকে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। আমার অন্যদিকে রয়েছেন দেবাশিস সরকার অধ্যাপক, বিজন সরকার শিক্ষক। প্রায় একটা সরকারি অনুষ্ঠান মনে হচ্ছে, কারণ আমাদের তিনজন অতিথি আজকে সরকার, তাদের পদবি। এবং সরাসরি আমরা কথা বলবো গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে, সিপিএমের সেই বিধায়ক যিনি সারদা যখন আলোচনার জন্য তোলার মুলতবি প্রস্তাব তারা তুলছিলেন প্রহিত হন। কিন্তু তার আগে যে বিষয় দিয়ে আমাদের এই বিতর্ক, দেখাবো একজনকে। सॉरी, एक मिनट, मैं आप सबसे मेरा निवेदन है, सभी लीडर से निवेदन। কালো টাকা ইস্যুতে সংসদে তৃণমূলের বিক্ষোভ, সারদাকাণ্ডে বিধানসভায় মুখে কুলুপ। সংসদে কালো টাকা ইস্যুতে তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে আলোচনায় রাজি মোদী সরকার। বিধানসভায় সারদা কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের আলোচনার দাবি খারিজ তৃণমূল সরকারের। দুই ইস্যুতে তৃণমূলের দুই ভূমিকা কেন, প্রশ্ন বিরোধীদের। মঙ্গলবার কালো টাকা ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে বাইরে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। তাদের দাবি, কেন এত দিনেও কালো টাকা দেশে ফেরানো গেল না, তার জবাব দিক মোদী সরকার। তৃণমূলের এই বিক্ষোভের মাঝে একাধিকবার সংসদ বিষয়ক মন্ত্রী জানান, কালো টাকা ইস্যুতে সরকার আলোচনায় রাজি। If they want a discussion, government is ready to discuss it. If you really want to have debate, the government is ready. Then what is your problem? I'm not able to understand. সরকার আলোচনায় রাজি হওয়া সত্ত্বেও তৃণমূল তাদের বিক্ষোভ চালিয়ে যায়, এতে ক্ষুব্ধ হন স্পিকার। তৃণমূলের বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে এই প্রশ্ন তোলেন তিনি। आप जब बोलोगे सरकार चर्चा के लिए जब तैयार है, इसका मतलब आप सरकार से उत्तर नहीं चाहते हैं, इसका मतलब आप चर्चा नहीं चाहते हैं, आप केवल हल्ला चाहते हैं। ब्लैक मनी पे ना चर्चा चाहते हैं, ना सरकार को सुनना चाहते हैं। इट्स ओके, थैंक यू, थैंक यू, थैंक यू। তৃণমূলের বিক্ষোভের মাঝেই মোদী সরকার কালো টাকা নিয়ে আলোচনায় রাজি হয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর কালো টাকা ইস্যুতে কালো ছাতা মাথায় তৃণমূলের এই বিক্ষোভের পর বিরোধীদের পাল্টা প্রশ্ন, কেন সারদা ইস্যুতে বিধানসভায় এই তৃণমূলই চুপ থাকে? কারোর দাবি, সরকার পক্ষ শুধুই চুপ থাকে এমনটা নয়, সারদা নিয়ে আওয়াজ তুললেই বিরোধীদের চুপ করানোরও চেষ্টা করে। এমনকি বিরোধী বিধায়কদের নিগ্রহের অভিযোগ ওঠে। 2 বছর আগে ডিসেম্বর মাসে বিধানসভায় চিটফান্ড নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানিয়েছিল বামেরা। এদিন যেমন কালো টাকা নিয়ে সরব হয়েছে তৃণমূল, সেদিন বিধানসভায় সারদা নিয়ে আলোচনায় অসম্মত হয়েছিল সরকার। এদিন কিন্তু মোদী সরকার কালো টাকার ইস্যুতে আলোচনায় রাজি হয়েছে। সেদিন সিপিএমের একাধিক বিধায়ককে বিধানসভা কক্ষের মধ্যেই নিগ্রহের অভিযোগ উঠেছিল, যাদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে তাকে ঠিকমতো চিকিৎসা না করেই ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছিল। সিপিএমের দাবি, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর তাঁর খুলিতে চিরও ধরা পড়ে। আমি আজকে গৌরাঙ্গ চ্যাটার্জি তার যা রিপোর্ট পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে এই স্কালবোন সেখানে ফ্র্যাকচার আছে। এরপরেও বারবার সারদা কাণ্ড নিয়ে বিধানসভায় বিরোধীরা প্রশ্ন তুলেছে, সরকারের জবাব চেয়েছে, আলোচনা চেয়েছে, কিন্তু অভিযোগ সারদা ইস্যুতে বিধানসভায় তৃণমূল সরকারের মুখে কুলুপ। কয়েকদিন আগেও বামেদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় শ্যামল সেন কমিশনের রিপোর্ট পেশের দাবি জানায় সিপিএম, কিন্তু সরকারের তরফে কোনো সাড়া মেলেনি বলেই অভিযোগ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন powered by high-tech smartphones শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন powered by high-tech smartphones শুধুমাত্র এবিপি আনন্দে। খুব দ্রুত একবার সরাসরি চলে যাব দুর্গাপুরে। সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। গৌরাঙ্গ বাবু, সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব 2012 ডিসেম্বরে ঠিক কি হয়েছিল যখন আপনারা সারদা এবং চিটফান্ড কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন? দ্রুত একবার জানতে চাইব সরকার পক্ষের কি ধরনের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, আদৌ হয়েছিলেন? 2012 11ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার সব থেকে কালো দিন। সেদিনকে যখন আমরা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছিলাম, সারদা সহ অন্যান্য চিটফান্ডগুলোতে যেভাবে জনগণের টাকা আত্মসাৎ করছে এবং এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু রাজনৈতিক দল যারা এই সমস্তগুলো করছেন তার বিরুদ্ধে আমরা মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলাম, কিন্তু মুলতবি প্রস্তাব তো উঠলই না। এবং আমরা দেখলাম যে 2012 কেন 2011 থেকে যেদিন থেকে এই সরকার তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো মুলতবি প্রস্তাব বিধানসভার মধ্যে ওরা আনেননি, মানে তুলতে দেননি। এবং 2012-তে যেদিনকে 11-তে আমরা নিয়ে এলাম 11 ডিসেম্বর, সেদিনকে আমাদেরকে ঘিরে ধরে মারধর করা হলো, আমাদের 4 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হলো সেদিনকে, এবং দেবলীনা হেমব্রমকে মারা হলো, আমাকেও মারা হলো। তো হচ্ছে যে গোটা পশ্চিমবাংলার মানুষ এবং সারা দেশের মানুষ তারা দেখেছেন যে এই ধরনের একটা মানে ঘটনা, যে জনগণের অর্থ আত্মসাৎ, তার বিরুদ্ধে আমরা আলোচনা চাইলাম, মুলতবি প্রস্তাব আনতে চাইলাম। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বর্তমান সরকার যারা হচ্ছে যে পরিবর্তনের দোহাই দিয়ে যারা এসেছিলেন তারা গোটা বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করলেন এবং অগণতান্ত্রিকভাবে স্বৈরতান্ত্রিকভাবে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো মারধর করে। এটা বাবু, এই পর্যায়ে আপনাকে আমার শেষ প্রশ্ন, যে তারপরেও সারদা ইস্যুতে যখন বিরোধীরা আপনারা আলোচনা চেয়েছেন, সরকার পক্ষের মনোভাব কি ছিল? সরকার পক্ষের মনোভাব একগুঁয়ে। তারা হচ্ছে এই প্রশ্নে কোনো রকমভাবে আলোচনা করতে ইচ্ছুক নন, কারণ গোটাটা যখন আলোচনা করতে গেলে পরে দেখা যাবে যে কালিমালিপ্ত এই সরকার প্রথম থেকেই এই ধরনের অর্থ আত্মসাতের ঘটনার সাথে এদের অনেকেই নানাভাবে সরাসরি এবং কোনো সময় নানাভাবে এরা হচ্ছে এর মধ্যে যুক্ত হয়ে রয়েছেন। কাজেই যদি আলোচনা বিধানসভার মধ্যে এনারা করতে দেন তাহলে পরে দেখা যাবে যে অনেক ঘটনা এদের কালিমালিপ্ত জীবনের অনেক ঘটনা এটা বেরিয়ে পড়বে, এবং যার ফলে জনগণের সামনে যে এই ধরনের একটা সরকার, যে সরকার হচ্ছে যে চিটফান্ডের অর্থ বল নিয়ে তারা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জয়লাভ করেছিলেন, এবং এই অর্থকে নিয়েই তারা হচ্ছে যে আজকে গোটা রাজ্যকে চালানোর চেষ্টা করছেন, এটা বেরিয়ে পড়বে এবং মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যাবে। সেই জন্য হচ্ছে যে আমাদের যে বর্তমান যে রাজ্যের যে সরকার তারা এই আলোচনাটা কোনো মতেই করতে দিতে চাইছেন না, এবং যখনই আমরা এই বিষয়ে আলোচনা করতে চাইছি তখনই তারা হচ্ছে বাধা দিচ্ছেন। এমনকি আমরা কয়েকদিন আগে এই যে শীতকালীন অধিবেশন হলো এর মধ্যেও শ্যামল সেন কমিশনের যে রিপোর্ট সেটা প্রকাশ করা এবং এই নিয়ে কত খরচা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম, সেখানেও হচ্ছে যে এটাকে হচ্ছে বাধা দিয়ে দেওয়া হলো এবং এই বিষয়টাকে আলোচনার মধ্যে নিয়ে আসা হলো না। কার্যত সরকার, আমাদের রাজ্যের সরকার গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ গৌরাঙ্গ বাবু। আমি আপনার কাছে আসবো জয়প্রকাশ বাবু। বিধানসভার সরকারের ইচ্ছে আমরা দেখালাম, অভিযোগ আমরা দেখালাম। জয়প্রকাশ বাবু, আপনি বলুন যে কালো টাকা, কালাধন, সে তো নরেন্দ্র মোদীর ইস্যু, সেটাকে তো তৃণমূল নেত্রী তাহলে হাইজ্যাক করে নিলেন। এর আগে তৃণমূলের কালো টাকা উদ্ধার এজেন্ডায় ছিল বলে আমরা শুনিনি। জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে, সেটা অন্যভাবে যেন সাধারণ লোক না নেয়, চোরের মায়ের বড় গলা। ঘটনাটা আজকে দেখা যাচ্ছে হঠাৎ তারা কালো ছাতা নিয়ে কালো টাকার কথা বলতে যাচ্ছেন। মনে করিয়ে দিই আপনাকে, 2011 এবং 2012 মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ ট্যুর সঙ্গী 7 জন মিনিস্টার। আপনি একবারও শুনেছেন কালো টাকা নিয়ে তাদের কোনো কথা, এদের মধ্যে যারা আজকে ছিলেন? আর সেই সময়টা কেন ইঙ্গিতবাহী সেটা মনে রাখতে হবে। 2011, 2012 এই সারদার সিটি বলছে সারদা সব থেকে বেশি টাকা ওই 2 বছর কালেকশন করেছে, 80%। 3,000-4,000 কোটি টাকার যে দেখাচ্ছে হিসেব, তার 80% 2011 এবং 2012-তে তাদের কালেকশন। সেই সময় পশ্চিমবঙ্গে বলেনি একবার 1000 কোটি আর একবার 800 কোটি, এইটা এদের হিসেব মতন, সেই হিসেব পুরো নয়, তাতেই এইটা
সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 জন মন্ত্রী ইউপিএ সরকারে আছেন, কোথায় কালো টাকা নিয়ে একটা কথা বলেছেন? বলবো না আজকে চোরের মায়ের বড় গলা। আর একটা কথা বলছি, যখন ওখানে গিয়ে কালো টাকার কথা বলছেন, আজকে কালো টাকা তো নিশ্চয়ই উদ্ধার করতে হবে, দেশের কালো টাকা, বাইরের কালো টাকা সবই। আমাদের প্রশ্ন এখানে, মদন বাবু, শুভপ্রসন্ন বাবু, রজত বাবু, এদের টাকাটা কালো না সাদা সেটা মুখ্যমন্ত্রী দয়া করে বলুন। বলতে হবে ওনার ছবি যে বিক্রি হয়েছিল সেই ছবির টাকাটা কালো না সাদা। তারপরে আর একটা কথা বলতে হবে, 2011 নির্বাচনে আমরা জানতে পারছি এখন একই দিনে সমস্ত প্রার্থীদের 14 লাখ টাকা 16 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন অমিত মিত্র মহাশয় সেই টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে রেখেছিলেন এবং জানা যাচ্ছে সেই টাকা দিতে 34 না 35 কোটি টাকা একদিনে লেগেছিল। এই তৃণমূল কংগ্রেসকে আজকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে সেই টাকাটা ছিল কালো না সাদা। আগে আসুন উনি এইসব উত্তর দিন, আগে দেশের ঘরের মধ্যে কথা বলে যান, এখানে দিল্লিতে গিয়ে অন্যরকম দেখাবেন না। আজকে ঘরে বলুন, বিধানসভায় সারদা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন না। সারদাকে যখন সিবিআই এবং ইডি সারদার টাকার সন্ধান করছে, দোষীদের সন্ধান করছেন, তাদেরকে আপনি আড়াল করছেন। এতজন যে আমানতকারী তাদের স্বার্থ দেখছেন না, যারা আত্মহত্যা করছে তাদের স্বার্থ দেখছেন না, উনি শুধু দেখছেন দলের স্বার্থ। আর একটা কথা বলে আমি শেষ করবো, ওনারা বলবেন ওখানে গিয়ে কালো টাকা বলছেন, সংসার চলতে দিচ্ছেন না। আর এই রাজ্যে তিনি জরুরি অবস্থা জারি করে দিলেন, অঘোষিত জরুরি অবস্থা। কেন বলছেন এ কথা? জরুরি অবস্থা আমরা দেখেছি, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থায় সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, তিনি ঘোষিত জরুরি অবস্থা। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? অঘোষিত জরুরি অবস্থা। সংবিধানের শপথ নিয়েছেন, তাও বলে দিলেন সংবাদপত্র পড়বেন না, এই টিভি দেখবেন না। ওনার অধিকার আছে, এই যে সংবিধানের শপথ নিয়ে তিনি প্রকাশ্যে বলছেন তিনি মুখ্যমন্ত্রী হন, অধিকার আছে কিনা আমি জানি না, অধিকার নেই, কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করেছেন। আমি বলছি পরিষ্কার করে, এই অঘোষিত জরুরি অবস্থা ঘোষণা করার কোন রকম তার অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হিসেবে কোথাও দাঁড়িয়ে। আমি পরবর্তী বক্তার কাছে আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে এই নিষেধাজ্ঞা তিনি যে জারি করেছেন, মানুষ বোধহয় তাতেই বুঝতে পাচ্ছেন যে এবিপি আনন্দর দেখানো খবরগুলোর সত্যতা এবং কোথায় বুলসাই বোধহয় আমরা হিট করে ফেলেছি। সুতরাং তিনি তার আক্রমণ চালিয়ে যান, আমরা খবর দেখানো চালিয়ে যাব, মানুষ পছন্দ করবেন যে দেখবেন নাকি দেখবেন না। আমি দেবাশিস বাবুর কাছে যাব, যে অভিযোগটা জয়প্রকাশবাবু আবার তুললেন, আপনাদের তখন শাসক দল ছিল সিপিআইএম, তাদের পক্ষ থেকে গৌতম দেব সাংবাদিক সম্মেলন করে একবার নয় অন্তত 10 বার এই অভিযোগ তুলেছেন যে একদিনে 12 লক্ষ 14 লক্ষ করে এক একজন প্রার্থীকে দেওয়া হয়েছে, তবে অভিযোগ কোনো তথ্য প্রমাণ ছিল না, কুপন কেলেঙ্কারি বলা হতো। এবং তারপরে আদালতে এই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যাননি যখন মামলাটা হচ্ছিল মানহানি। কি বলবেন? না, আসলে অর্থনীতির ছাত্র তো, তাই যে জায়গাটা প্রথমে বিষয় প্রকাশ করছি সেটা হচ্ছে কালো টাকা বিষয়টা আসলে কিন্তু অর্থনীতি, কিন্তু এই মুহূর্তে কালো টাকার বিষয়টা দাঁড়িয়ে গেছে হচ্ছে রাজনীতি। এই জায়গাটা আগে পরিষ্কার করে বোঝা দরকার। তাহলে এইখানে আমি একটা প্রশ্ন তুলে তোমার প্রশ্নে আসছি যে তাহলে কালো টাকা অর্থনীতির বিষয়টা কেন এটা রাজনীতির বিষয়তে চলে আসছে আর কি, কেন এটা অর্থনীতির প্যারাডিমের মধ্যে দাঁড়িয়ে আমরা আলোচনা করতে পারছি, কি কম্পালশন থেকে এটা রাজনীতির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সত্যি তো যে পঞ্জি স্কিম হয়েছে, 82টা মানুষ আত্মহত্যা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এদের তদন্ত এবং তার থেকে আনাট করা কারণগুলোকে এটা করতে গিয়ে অর্থনীতির কোন প্রিন্সিপালগুলো কাজ করছে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন যা কিছু কালো সব রাজনীতির। সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে তদন্ত করতে গেলেই তদন্ত প্রক্রিয়া থেকে যেটা বেরিয়ে আসছে তার মধ্যে কিন্তু কালো টাকার পেছনে আর কোনো অর্থনীতি পাওয়া যাচ্ছে না, সেখানে চলে আসছে প্রভাবশালী ব্যক্তিত্ব। দেখো, দুটো কালো টাকার মধ্যে ফারাক রয়েছে। তোমাদের আজকে যে সাবজেক্ট, তাতে একটা কালো টাকা যখন কেন্দ্রীয় স্তরে আলোচনা করা হচ্ছে, আমরা যখন সংসদে আলোচনা করছি, সেটা মানে মূলত হচ্ছে মানুষ কর ফাঁকি দিয়েছে কত, এই সোজা গোদা কথা। কিন্তু যখন আমরা রাজ্যের সাবজেক্ট হিসেবে কালো টাকা আলোচনা করছি, কনটেক্সটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে মানুষকে ঠকিয়ে অবৈধ কারবারের মাধ্যমে একটা লুট হয়েছে,
কিন্তু এই চুরির ওপর একটা বাটপাড়ি হয়ে গেছে যে এই জায়গায় স্টেট ইন্টারভেনশন মাধ্যমে রাষ্ট্র, আমি দল ফল বলছি না, স্টেট ইন্টারভেনশনের মাধ্যমে, এটা স্টেট রেসপন্সিবিলিটি, তার মাধ্যমে এই দুর্ঘটনার হাত থেকে মানুষজনকে উদ্ধার করা। সেইখানটায় এসে কোথায় রাজনীতি ঢুকছে এই পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু যখনই স্টেট ইন্টারভেনশনের প্রশ্ন চলে আসলো সাথে সাথে দেখা যাচ্ছে এই মানুষজন আত্মহত্যা করছেন, হারিয়ে যাচ্ছেন লাখো লাখো মানুষ, শুধু সারদা না, অসংখ্য কোম্পানি, প্রায় 250 কোম্পানি, লক্ষ লক্ষ কোটি টাকা, এত মানুষজন ইনভলভ রয়েছে। স্টেটের কাছে কি এক্সপেক্ট করা হবে? স্টেটের কাছে এক্সপেক্ট করা হবে স্টেট তখন একটা দায়িত্ব নেবে রিকভার করবার। দুর্ভাগ্যজনকভাবে এই রিকভারি প্রসেসটা যখন শুরু হতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে, আমরা জানি না কেন এটা রাজনীতি হচ্ছে, আমরা দেখতে হচ্ছে রিকভারি প্রসেসটাকে বারবার করে রাষ্ট্র ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করে এই রিকভারি প্রসেসটাকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। এইখান থেকে কিন্তু রাজনীতির প্রশ্নগুলো উঠে আসছে। এক, দুই, এরপর যখন তদন্ত ক্রমাগত সামনের দিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এগোচ্ছে, দুর্ভাগ্যজনক রাজনীতির আঙিনা কালিমা লিপ্ত হচ্ছে। কারণ এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু পরিষ্কারভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে আমরা দোষী বলছি না, অভিযোগ উঠছে, আমাদের কথা না, সিবিআই তদন্ত অনুসারে। এইটা কিন্তু রাজনীতির জায়গাটাকেও কোথাও আমাদের সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য। ফাইন, বাধা দেওয়ার কথা হচ্ছে। আজকে আপনাদের দেখাবো সংসদে যেভাবে আলোচনার দাবি, আলোচনার জন্য যে রাজনৈতিক আক্রমণ শুরু হয়েছিল, আলোচনার দাবি মেনে নেওয়ার পরও কিভাবে সংসদ চলতে বাধা দেওয়া হলো, দেখুন। কালো টাকা উদ্ধার নিয়ে সুর চড়িয়েও সংসদে সারদা অস্বস্তি এড়াতে পারল না তৃণমূল। উল্টে সেই অস্ত্রেই বারংবার তাদের বিদ্ধ করল বিজেপি। বারবার একটাই প্রশ্ন উঠল, সারদা কেলেঙ্কারিতে নেতা সাংসদদের গ্রেফতারের অস্বস্তির হাত থেকে বাঁচতেই কি কালো টাকাকে ছাতা করে সংসদে নামল তৃণমূল? কুণাল ঘোষ, রজত মজুমদার থেকে সৃঞ্জয় বসু, জেলে তৃণমূলের নেতা সাংসদ, গোয়েন্দাদের নজরে মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটেই সোমবার সংসদে কালো টাকা উদ্ধারের দাবিতে সরব হয় তৃণমূল। দলনেত্রীর নির্দেশ মতোই মঙ্গলবার সকাল থেকে সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। কালো টাকা উদ্ধারের বিষয়, কালো টাকা ফিরিয়ে আনার বিষয়, এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস দেশের মধ্যে নেতৃত্ব দিতে চায়। তার কারণ তারা মনে করে এটা দেশের মানুষের দাবি। বিজেপি অবশ্য তৃণমূলের এই কৌশলকে আমল দিতে নারাজ। টিএমসি নিয়ে এটা অনুযায়ী একটা পলিটিক্যাল পার্টি যখন দেউলিয়া হয়ে যায় তখন তাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কার্যকলাপে ডেসপারেশন আর হতাশা সেটার বহিঃপ্রকাশ ঘটে। তৃণমূল যখন কালো টাকা নিয়ে সরব তখন পাল্টা সারদা কেলেঙ্কারি ও বর্ধমান বিস্ফোরণ কাণ্ড নিয়ে তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন বিজেপি সাংসদরা। शारदा जैसी कंपनियां हैं, उनके टेरर लिंक बांग्लादेश के साथ जुड़े हुए नजर आ रहे हैं। बंगाल सरकार जिस तरह से आतंकवादी घटनाओं को और बांग्लादेशी घुसपैठियों को बढ़ाने के लिए काम कर रही है, उसके ऊपर अविलंब कार्रवाई करते हुए इन सारे पॉलिटिशियन को जेल देना चाहिए। অনেকেরই বক্তব্য, কালো টাকা উদ্ধারের ইস্যুটি যে গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু এখন সারদা কাণ্ড থেকে নজর ঘোরাতে গিয়ে এই ইস্যুকে বেশি করে তুলে ধরতে চাইছে তৃণমূল। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যখন জানতে চাইছেন তাদের কষ্টার্জিত টাকা কাদের পেটে গেল, তখন সেই প্রশ্নের উত্তর ঢাকতেই কি আচমকা বিদেশি ব্যাংকে গচ্ছিত টাকা নিয়ে তৃণমূলের এত হইচই? এক কালো ঢাকতে ঢাল আরেক কালো, প্রশ্ন বিরোধীদের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিজন, খুব অনেস্টলি একটা কথা জানতে চাইবো, বলবে আমায় যে গত শুক্রবারের আগে তৃণমূল কংগ্রেসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এজেন্ডার মধ্যে কোনো দিন কালো টাকা উদ্ধারের দাবি এসেছে? প্লিজ তুমি বলো। কালো টাকা উদ্ধারের দাবি সেই অর্থে আগে ছিল না, কিন্তু বিজেপি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হলো। 100 দিন পার হয়ে গেল, এখন বলছে আলোচনা হবে। আসলে এই বিজেপি সরকার জানিয়ে রাখি 627 জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে অলরেডি। প্রতিশ্রুতি কিন্তু নামের তালিকা জমা দেওয়ার ছিল না, প্রতিশ্রুতি ছিল আমরা কালো টাকা দেশে ফিরিয়ে আনবো। এখন বলা হচ্ছে সংসদে আলোচনা হোক। আরে টাকা ফেরানোর ব্যবস্থা করতে পারলো না এই মোদী সরকার, তারা এখন বলছে আলোচনা হোক। তখন কেন কংগ্রেসের দিকে আঙুল তুলে বলা হয়েছিল যে টাকা ফেরাতে চায় না কংগ্রেস? আসলে এখন মনে হচ্ছে কালো টাকার ইস্যুতে বিজেপি কর্পোরেট সংস্থা থেকে শুরু করে কর ফাঁকি দিয়ে যারা বিদেশি ব্যাংকে গচ্ছিত রেখেছে টাকা, তাদের সহযোগিতা করছে। ভেতরে ভেতরে একটা কালো লেনদেন শুরু হয়েছে, সেটাকে আটকানোর ব্যবস্থা করছে। আসলে হ্যাঁ বলবো আমি, আসলে বিজেপি সরকারের প্রতিশ্রুতি এখানে যারা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের কাছে, সে প্রতিশ্রুতি রাখতে পারেনি। শিক্ষায় গৈরিকীকরণকে প্রতিষ্ঠিত করছে এই বিজেপি সরকার। তার কারণ যে বিজেপি সরকার জ্যোতিষ চর্চা
নিয়ে ব্যস্ত আছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার যোগ্যতা উচ্চ মাধ্যমিক। সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সারা ভারতবর্ষের বিজ্ঞান গবেষণা দেখবেন, এ আশ্চর্যের বিষয়। প্রতিমন্ত্রী না, প্রতিমন্ত্রী দেখছি কংগ্রেস একটা কথা, প্রতিমন্ত্রী করেছেন যাকে শিক্ষায়, প্রতিমন্ত্রী যাকে করেছেন তিনি ভুয়ো জাল সার্টিফিকেট দিয়েছেন বলে অভিযুক্ত। সে কিভাবে এই কথা বলে? যারা স্বচ্ছ ভারত অভিযান করছে তারা কাদেরকে মন্ত্রিসভায় রেখেছে যাদের নামে সার্টিফিকেটটা দয়া করে বিজন না বললে ভালো করতো, কারণ উল্লেখ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ডক্টরেট ঘটনা। এটা বলবেন না বাইরে, ডক্টরেটের সেই মনে আছে, মনে আছে, মনে আছে কি, মনে আছে কি? আপনি বলুন। আমি দুজনকেই থামাবো, আমার একবার শুভঙ্কর বাবুর কাছে যেতেই হবে। শুভঙ্কর বাবু, কালো টাকা মূলত আমরা দেখেছি নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপির টানাপোড়েনের অন্যতম মূল একটা ইস্যু। সেই ইস্যুটা কি কংগ্রেসের কাছ থেকে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল? দুটো কথা, আমি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে রাজ্য যারা চালাচ্ছে তাদের কাছেও আস্থা মানুষের কমছে, এবং কেন্দ্রে যারা এই কিছুদিন আগে এসছে তারাও যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল তাদের কাছেও আস্থা কমছে। আমার কারণ দুটো। প্রথম, আমি জয়প্রকাশ বাবু একটা কথা বলেছেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা নিয়ে, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদপত্র পড়বেন না বলে এটাও একটা জরুরি অবস্থা সামিল। তো এই যে কারণ, আমি নরেন্দ্র মোদীকে তার বাইরে দেখি না। আজ সাংবাদিক কুল দিল্লি সারা ভারতবর্ষে দেখুন প্রত্যেকে প্রায় কাঁদছে। তার কারণ মালিক পক্ষ বা অন্য কার সঙ্গে তার দোস্তি আমরা জানি না, কিন্তু অ্যাজ এ হোল সাংবাদিক কুল তারা আজকে বঞ্চিত। এটা কিন্তু প্রমাণিত, এবং বিদেশের মাটিতে ভারতের সাংবাদিক লাঞ্ছিত। বঞ্চিত আমি একটু ক্লারিফাই করুন প্লিজ, আমি জানতে চাই কি হিসেবে বঞ্চিত বলছেন? আজ ভারতের সাংবাদিক বাইরে গিয়ে তিনি লাঞ্ছিত হলেন, আপনি এটা জানেন না? হ্যাঁ, কেন জানবো না? তাহলে এই অভিযোগ তিনিও করেননি। আমি তাকে রেগুলারলি টুইট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করি। কি চাপে করেননি, কেন করেননি আলাদা প্রশ্ন। কি বলছেন? উনি বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিছু হুলিগান গন্ডগোল করেছিল তার ভেতরে। যাই হুলিগান, মানে আমি সাংবাদিক, আপনি অন্য পেশার ডাক্তাররা বললে আমি আপত্তি করতাম না, কিন্তু একজন সাংবাদিককে কোট করছেন যিনি সম্পূর্ণ অন্য কথা বলছেন, এটা কি করে করছেন? তা নয়, এটা সারা জায়গায়। আচ্ছা, উনি নিগৃহীত হলেন অভিযোগ, আর আপনি জেনে গেলেন, উনি বলছেন না এরকম ঘটনা ঘটেনি। কি বলছেন তো সেটা তো আলাদা ব্যাপার, কারণ এটাই তো বলছি আমি প্রেসার। এই যে আজকে কোন জায়গায় কি প্রেসার না প্রেসার এটা তো আলাদা প্রশ্ন, আমি এই প্রসঙ্গে আর যেতে চাই না। ঘটনা হচ্ছে কালো টাকার যে বিষয়, এখানে সারদা নিয়ে ডিসকাশন হচ্ছে না। আমরাও অনাস্থা এনেছিল আমাদের বিধায়করা, সেখানে একেবারে ইল্লিগালি করতে দেওয়া হয়নি। তার কারণ বিধানসভাটা, সেখানে যে ডেমোক্রেসি স্যান্টিটি সেটাই বজায় থাকছে না রাজ্যে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। তার কারণ সারদা নিয়ে বিধানসভার ভেতরে আলোচনা হওয়া উচিত। কোথায় টাকা গেল, গরিব মানুষেরা কেমন পাবে, এটা যারা প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছে, বিভিন্ন দলের মানুষরা নির্বাচিত হয়েছেন, তারা এটা জানতে চান। এখানকার সরকার যেটা করছে একেবারে অগণতান্ত্রিক। কিন্তু কালো টাকার বিষয়, নরেন্দ্র মোদী মহাশয় নির্বাচনের সময় বলেছিলেন 100 দিনের মধ্যে আনবো, आप लोग का हर अकाउंट में 15 लाख না 15,000 টাকা মিল जाएगा। আমি আজকে জানতে চাইছি, আমার অ্যাকাউন্টে তো আমি ওই 15,000 বা 15 লাখ কোনো টাকা আমি দেখতে পাইনি। আজকে আমার কাছে প্রশ্ন যে নির্বাচনের প্রতিশ্রুতি এই রকম ভাবে দিয়ে বিভিন্ন ঘটনাটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন, এবং তার জন্য স্টেপ 1, 2, 3, 4 করে সরকার এগোচ্ছে। বাধা পড়তে পারে না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আগেও ছিল, এটাই কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ আগেও ছিল, একবার দেখেবো যে এক নজরে আমার বক্তারা ঠিক কি বললেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান ঘণ্টাখানেকের এই সফর এখানেই শেষ করতে হচ্ছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।
নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আ সুপার স্পেশালিটি হসপিটাল উইথ ট্রমা কেয়ার অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, প্রিয় গোপাল বিষয়, এমজি রোড, বড় বাজার, ট্রায়াঙ্গুলার পার্ক, এবং ডিপিএস নর্থ কলকাতা। অ্যাডমিশনস ওপেন ফর প্রি নার্সারি টু ক্লাস 8।